এবার আমার মনে হলো ওই মানে ঘুমের মধ্যেই একটা অজানা কোনো অদ্ভুত একটা প্রাণী আমার ঠিক ঘরের সামনে ডাকছে, এবং এইরকম আওয়াজ আমি কোনোদিনও শুনিনি, একটা বো করে একটা আওয়াজ। এবং সেটা কুকুরের ডাক না বা অন্য কোনো প্রাণীর ডাক না, একটা অদ্ভুত আওয়াজ আমার দরজার সামনে। আমি শুনে খাটের উপর উঠে বসেছি। এবার দেখছি আমার যে খাটের পাশে জানলা, ঠিক জানলার নিচেই আবার সেই ডাকটা, এবং সেটা একটা ভয়ানক গা কাঁপানো ডাক আর কি। সে মানে চমকে গেছি আর কি। এবার আমি তো জাস্ট খাটে বসে আছি, আমি বুঝতে পারছি না কি করব। আমার ঘর অন্ধকার, বাইরেটা অন্ধকার, আমি জাস্ট বসে আছি। এইবারে দেখছি কুকুর ডাকছে, প্রচুর কুকুর ডাকা শুরু করলো। ডাকার পর যেটা হলো সেটা অদ্ভুত। সেটা হচ্ছে ওই আওয়াজটা আমার মনে হচ্ছে, কানে শুনে মনে হচ্ছে যে আওয়াজটা না মুভ করছে। আওয়াজটা এক জায়গা থেকে এক জায়গায়, এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে করতে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা মানে পাহাড় উঠে গেছিল, সেই পাহাড় দিয়ে মুভ করতে করতে উপরের দিকে চলে গেল। আমি এত ভয় লাইফে পাই, আমি ঘেমে গেছিলাম। এবার ঘেমে গিয়ে আমি তো বসে আছি অনেক রাতে, তারপর ঘুমিয়েছি। পরের দিন সকালে উঠেছি, কাউকে বলতে পারছি না। দেখো আমাদের না একটা বিজ্ঞানের একটা ডগমা থাকে, সেটা হচ্ছে যে আমরা বিজ্ঞান পড়েছি, আমি বিজ্ঞানী হিসেবে গেছিলাম কালিম্পং, আমি রাত্রে ভূতের আওয়াজ শুনেছি, আমি কাউকে কিচ্ছু বলছি না। তা পরের দিন সকালবেলা দেখলাম একটা বুড়ো মতো লোক, তা বুড়ো মতো লোক সে আমার বাড়িতে এসছে। একজন লেখক যখন গল্প লিখছে, সে মেনলি পাঠকের জন্য লিখছে, শ্রোতাদের জন্য কিন্তু নয়। হুম, তো পাঠকের সংখ্যা কমছে, শ্রোতাদের সংখ্যা বাড়ছে, এটার জন্য কি কোনো রকম আফসোস বা কিছু হয়? অডিও স্টোরির আমি দেখলাম এর একটা অন্যরকম অডিয়েন্স আছে। দুরকম মূলত। এক হচ্ছে যারা বই সেরকম ভাবে পড়েন না, বা বই পড়া তাদের অভ্যেসে নেই, কিন্তু তারা গল্প শুনতে ভালোবাসেন। দ্বিতীয় একটা ক্লাস আছে যারা এককালে প্রচুর বই পড়তেন, এখন কাজের চাপে তারা আর বই পড়তে সময় পাচ্ছেন না। এবার তারা কি করছেন, তারা কর্মস্থলে যখন যাচ্ছেন গাড়ি নিয়ে বা ট্রেনে করে বা বাসে করে, তখন তারা বইটা হয়তো পড়ছেন না, বা বই পড়ার সময় তারা পাচ্ছেন না, তারা ওই অডিও স্টোরিটা শুনছেন। এবং তাদের ওই ওই মাধ্যমে কিন্তু অডিও স্টোরিটা বিভিন্ন একটা আলাদা সেগমেন্টের কাছে পৌঁছেছে। আমি যখন মির্জার সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন ইনফ্যাক্ট আমি মির্জাকে বলছিলাম যে মির্জা, সানডে সাসপেন্সে যখন হতো তুমি সোমক আর দীপের একটা বিরাট কম্বিনেশন হতো আর কি। মানে এই কম্বিনেশনটা কিন্তু আমরা খুব মিস করছি। মির্জা মৃদু মৃদু হেসেছিল, আমাকেও কিছু জানায়নি। মানে এমন না যে আমি লেখক বলে আগে থেকে আমার কাছে কোনো গোপন খবর ছিল। যেই ট্রায়োটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এবং সবচেয়ে মানে কি বলবো মোস্ট চেরিশড ট্রায়ো, সেটা আমার গল্পে তারা আসছেন। হ্যাঁ, মির্জা, আমরা কি দেখেছি, শার্লক হোমস, ওয়াটসন, আর ওদিকে হচ্ছে ইয়ে কি বলে ওটা, সুমক অ্যাজ এ ন্যারেটর, মানে আর্থার কোনান ডয়েল। তো সেখানে এই গোটা গল্পটা হচ্ছে তারিণী প্রিয়নাথ, এবং গল্পটা নিয়ে যাচ্ছে সুমক, এবং সেটা আমার লেখা গল্প। এটা তো আমার কাছে সবচেয়ে বড় কথা আশ্চর্য। ওয়েলকাম কৌশিক দা আমাদের চ্যানেলে ফিল্টার্ড নয়েজ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমার ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল টাইমটা আমাদের সাথে স্পেন্ড করার জন্য। কেমন আছো বলো? না, খুব ভালো আছি এবং খুব ভালো লাগছে। প্রথমে তো আমাদের সামনাসামনি বসে কথা হওয়ার কথা ছিল, কিন্তু এই চারিদিকে গরম এবং আমার দূরত্বের জন্য আর কি আমরা এখন কি করব, ভার্চুয়ালি কথা বলতে বাধ্য হচ্ছি। তবে একদিন নিশ্চয়ই সামনাসামনি বসে আড্ডা হবে, একদম মানে পাশাপাশি বসে আর কি। একদম নিখাদ আড্ডা। তো একদম। পারফেক্ট, আজকেও একটু আড্ডা দিই, ভার্চুয়ালি হলেও। আহ, যে কটা কৌতূহল আমার খিদে শুনে বা ভস্যবন্নি শুনে জেগেছে, সেই কয়েকটা কৌতূহল আমি আজকে তোমাকে দিয়ে ক্লারিফাই করাবো। ওকে, তো ফার্স্টেই বলো, আজকে যেই মুহূর্তে আমরা ভিডিওটা শুট করছি, দুদিনের মাথায় অ্যারাউন্ড 3.5 লাখ ভিউজ ভস্যবন্নিতে, 3 সপ্তাহের মধ্যে 6.5 লাখ ভিউজ খিদেতে। আমি জানি না মানে ওয়্যার ইট উইল এন্ড, উই ডোন্ট নো। ওকে, তো ইন্টারনেটে পপুলার ভিডিওস এর ভিউজ বাড়তেই থাকে, আমি জানি না কোথায় গিয়ে শেষ হবে। তো এটা আমার ফিলিং কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স আর কি। আমার তো সেই অর্থে আগে কোনোদিন অডিও স্টোরি হয়নি, মির্জা প্রথম করলেন, এবং এই খিদের প্ল্যানটা একেবারেই মির্জাদেরই, মির্জা এবং গধুরিয়ে দুজনেরই প্ল্যান। তারাই আমাকে বলেন যে একটা অরিজিনাল গল্প দিতে।
এবং ওই অরিজিনাল গল্প দিতে বলার জন্যই আমি একেবারে অন্য ধরনের, কারণ যারা খিদে শুনেছে তারা জানেন যে আমি এই ধরনের গল্প ঠিক লিখি না, একটু এক্সপেরিমেন্টাল, একটু অন্য ধরনের, মানে 100% বডি হরর এবং একটা ওপেন এন্ডিং স্টোরি। তা সেটা আমাকে লেখার কনফিডেন্স কিন্তু মির দ্বারাই দিয়েছিলেন। যেহেতু অরিজিনাল হচ্ছে সেই জন্য আমি ওই একটা রিস্ক নিয়েছিলাম আর কি। তা পাঠক মানে প্রথম দিকে একটা মিক্সড রিয়াকশন, প্রথম দিকে না এখনো তুমি দেখেছো রিয়াকশনটা একটু মিক্সড হয়েছে, কিন্তু তারপরেও এতজন মানুষ শুনেছেন, আমি এটা সত্যি কথা মানে এটা আমি ভাবতে পারিনি, সত্যি বলছি। আর ভস্যবন্যী আমার খুব প্রিয়, এটা তারিণীর প্রথম স্পিন অফ। যদি আমরা দেখি হিসেব মতো, তাহলে প্রথম স্পিন অফ হিসাবে কিন্তু ভস্যবন্যী বেরিয়েছিল। তা সেটা আমার কাছে খুব প্রিয় গল্প, সার্কাস নিয়ে গল্প। তা সেটাও প্রচুর শ্রোতা শুনছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, ভালো বলছেন। এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া, বিরাট বড় পাওয়া, আর কি বলবো বল। ডেফিনেটলি, ডেফিনেটলি। কোনো দিকে কি মনে হয় যে একটা পাঠক যখন গল্প লিখছে, সরি, একজন লেখক যখন গল্প লিখছে, সে মেনলি পাঠকের জন্য লিখছে, শ্রোতাদের জন্য কিন্তু নয়। হুম, তো পাঠকের সংখ্যা কমছে, শ্রোতাদের সংখ্যা বাড়ছে, এটার জন্য কি কোনো রকম আফসোস বা কিছু হয়? না দেখো, এবার আমার এখানে একটা কথা আছে, যখন আমি প্রথম লিখেছিলাম, বা আমি তো ধরো লেখালেখির লোক নই, এটা আমি অনেককেই বলি, আমি তো একেবারে উচ্চ মাধ্যমিকের পরে কোনোদিন বাংলা নিয়ে পড়িনি, একেবারে বিজ্ঞান নিয়ে পড়েছি। এবং এখনো আমি রুজি রুটিটা আমার বিজ্ঞান থেকেই আসে। আহ না, এটা সবাই জানে যে আমি মানে পদাধিকার বলে বিজ্ঞানী আর কি। তা সেই জন্য আমার সত্যি কথা বলতে আমি যখন লিখেছিলাম একটাই তাগিদ ছিল যে আমার এই লেখা যেন বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে। এটা যে কোনো লোকেরই থাকে, প্রথম বই বা প্রথম লেখা, যেন যত বেশি সংখ্যক মানুষ আমার লেখাটা পড়েন বা শোনেন, বা আমার লেখাটা সে জায়গায় রিচ করে। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাঠক তো বটেই, এবং এতজন শ্রোতা, মানে আমি তো মানে সত্যি ভাবতে পারছি না, বেশ কয়েক লক্ষ শ্রোতা, যোগ করলে প্রায় 10 লক্ষের কাছাকাছি। 10 লক্ষের কাছাকাছি দুটো গল্প মিলিয়ে অবশ্যই, দুটো গল্প মিলিয়ে প্রায় 10 লক্ষের কাছাকাছি শ্রোতা এই কয়দিনে আমার গল্প শুনেছেন। এইটা আমার কাছে একটা বড় পাওনা যে আমি যা লিখেছি সেটা এতগুলি মানুষের কাছ অব্দি পৌঁছেছে। এটা একটা মানে এক্সপিরিয়েন্স। এবং পাঠক কমছে এই বিষয়ে আমার একটা কথা আছে, এই যে অডিও স্টোরির আমি দেখলাম এর একটা অন্যরকম অডিয়েন্স আছে। দুরকম মূলত। এক হচ্ছে যারা বই সেরকম ভাবে পড়েন না, বা বই পড়া তাদের অভ্যেসে নেই, কিন্তু তারা গল্প শুনতে ভালোবাসেন। সেরকম অনেকে আমাকে জানাচ্ছেন যে আমরা তো তোমার বই পড়িনি, কিন্তু গল্প দুটো শুনলাম, ভালো লাগলো, ইত্যাদি ইত্যাদি। আর দ্বিতীয় একটা ক্লাস আছে যারা এককালে প্রচুর বই পড়তেন, এখন কাজের চাপে তারা আর বই পড়তে সময় পাচ্ছেন না। এবার তারা কি করছেন, তারা কর্মস্থলে যখন যাচ্ছেন গাড়ি নিয়ে বা ট্রেনে করে বা বাসে করে, তখন তারা বইটা হয়তো পড়ছেন না, বা বই পড়ার সময় তারা পাচ্ছেন না, তারা ওই অডিও স্টোরিটা শুনছেন। এবং তাদের ওই ওই মাধ্যমে কিন্তু অডিও স্টোরিটা বিভিন্ন একটা আলাদা সেগমেন্টের কাছে পৌঁছেছে। এটা একটা বড় পাওনা, এটা একটা বড় জায়গা আর কি অডিও স্টোরি। অ্যাবসলিউটলি সেম। আমি ওই দ্বিতীয় শ্রেণীর অডিয়েন্সের মধ্যে পড়ি। এক সময় অনেক বই পড়া হতো, এখন মোবাইল এসে, হ্যাঁ, ইন্টারনেট এসে, আর স্ট্রেস এত বেড়ে গেছে বেসিক্যালি, একদম যে একদম। একদম রিল্যাক্স হয়ে বইটা পড়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। মানে অফিসের চাপ, আহ ঠিক বলছো। কিছু হলেই মোবাইল বেজে উঠছে, ব্যাকগ্রাউন্ডে আমরা যখন একটা অডিও স্টোরি চালিয়ে দিচ্ছি সেটা কিন্তু আহ আমাদেরকে এনগেজডও রাখছে। মানে সুন্দর করে প্লটটা তৈরি করার জন্য বিভিন্ন সাউন্ড দিয়ে ভয়ের সিচুয়েশন গুলোকে আরো ভয়ানক করে তোলে যাচ্ছে। তো টেকনোলজির সাথে সাথে ডেফিনেটলি মিডিয়াম বদলাবে, বাট একদম। সব সময় ভালো লেখা, ভালো কন্টেন্ট সব সময় চলবে আশা করি। অ্যান্ড ট্রুলি তোমার এই দুটো গল্প, এই স্টেটমেন্টটারই একদম হার্ট অ্যান্ড সোল প্রুফ। সো খুব ভাল লাগলো। বাট আমাকে একটা কথা বলো, তোমার এই ভস্যবন্যী গল্পটার যখন অডিও স্টোরি বেরোলো, উই গট আওয়ার থ্রি মোস্ট লাভেবল অডিও স্টোরি ক্যারেক্টার্স ব্যাক। ওকে, মির্দা, সোমক, অগ্নি। হাউ ডু ইউ সি ইট? না না, এইটা তো আমার কাছে, আমি এটা লিখেও ছিলাম সম্ভবত, যে এটা আমার কাছে কিন্তু একটা বিরাট বড় পাওয়া। আমি যখন মির্জার সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন ইনফ্যাক্ট আমি মির্জাকে বলছিলাম যে মির্জা, সানডে সাসপেন্সে যখন হতো তুমি সোমক আর দীপের একটা বিরাট কম্বিনেশন হতো আর কি। মানে এই কম্বিনেশনটা কিন্তু আমরা খুব মিস করছি। মির্জা মৃদু মৃদু হেসেছিল, আমাকেও কিছু জানায়নি। মানে এমন না যে আমি লেখক বলে আগে থেকে আমার কাছে কোনো গোপন খবর ছিল আর কি।
তা পরবর্তীকালে যখন রিভিল হলো যে আমার গল্পতেই প্রথমেই ট্রায়ও ব্যাক করছে, এবং মির্জা সেদিন লাইভেও বললেন যে আমরা চাইবো যে এই ফ্র্যাঞ্চাইজিটা যাতে চলে আর কি। এইটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা আর কি, যে আমার গল্পে মানে যে যাকে আমরা সবচেয়ে, যেই ট্রায়োটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এবং সবচেয়ে মানে কি বলবো মোস্ট চেরিশড ট্রায়ো, সেটা আমার গল্পে তারা আসছেন। হ্যাঁ, মির্জা, আমরা কি দেখেছি, শার্লক হোমস, ওয়াটসন, আর ওদিকে হচ্ছে ইয়ে কি বলে ওটা, সুমক অ্যাজ এ ন্যারেটর, মানে আর্থার কোনান ডয়েল। তা সেখানে এই গোটা গল্পটা হচ্ছে তারিণী, প্রিয়নাথ, এবং গল্পটা নিয়ে যাচ্ছে সুমক, এবং সেটা আমার লেখা গল্প। এটা তো আমার কাছে সবচেয়ে বড় কথা আশ্চর্য। প্রথম যখন এটা ঘোষণা করা হলো, আমিও কিন্তু সুমক বা মানে এটা হালকা একটা আভাস পেয়েছিলাম যে দীপদা থাকতে পারে না কিংবা দীপ থাকতে পারে, কিন্তু সুমক এটা করবে এবং এই ট্রায়ও এভাবে আত্মপ্রকাশ করবে, এইটা কিন্তু আমার কাছেও একটা চমক ছিল। এবং তোমরা সবাই যেরকম চমকে গেছো, আনন্দ পেয়েছো, আমিও ঠিক ততটাই চমকে গেছি, ততটাই আনন্দ পেয়েছি। আমার কাছেও কিন্তু খবরটা রিভিল করা হয়নি আগে থেকে। অ্যাবসলিউটলি। তো ফার্স্টেই তুমি বললে তোমার কাজটাই বিজ্ঞান নিয়ে। ওকে। তো আই ওয়াজ গোয়িং থ্রু ইয়োর উইকিপিডিয়া। হ্যাঁ। তো এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে পড়েছো, তারপরে এখনো অ্যাজ আ এগ্রিকালচারাল সায়েন্টিস্ট হিসাবেই কাজ করছো। ইটসেলফ দিস ট্রেড খুব ইউনিক একটা ট্রেড। জেনারেলি প্রত্যেকে সায়েন্স নিলেই ইঞ্জিনিয়ার, না হলে ডাক্তার, না হলে বিসিএ, কম্পিউটারের লাইনে চলে যায়। বা আর্টস নিলে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, কমার্স নিলে সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অল। এই ফিল্ডটার প্রতি তোমার ফার্স্টে ইন্টারেস্ট জাগলো কি করে? না, ফার্স্টে ইন্টারেস্ট খুব একটা যে দারুণ কিছু ভেবে এসেছিলাম তা না। ডাক্তার ইঞ্জিনিয়ার হব না এটা মোটামুটি ঠিক ছিল আর কি, মানে আমার ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বা সিভিল সার্ভিস, এই তিনটে আমি যাব না এটা ঠিক করেছিলাম। এবার যদি তুমি জিজ্ঞাসা করো কেন যাব না, আমার মনে হতো প্রচন্ড চাপ, অত চাপ আমি নিতে পারবো না। আর কোনো কারণ নেই কিন্তু, মানে আমার মনে হতো যে প্রচুর চাপের কাজ, কিন্তু প্র্যাকটিক্যালি সব কাজই যে চাপের কাজ সেটা আমি বুঝিনি আর কি। তা এখন বুঝতে পারছি যত দিন যাচ্ছে। তা তখন আমার ছোট তো, তখন অনেক কিছু মনে হয়, মনে হতো ও বাবা প্রচুর চাপ। তা তখন আমাদের এখানেই একজন দিদি, আমাদের অশোকনগরেই বাড়ি, সুমনা দি, তিনি এখন আবার বিধানচন্দ্রের ডিন, একটা কোন ফ্যাকাল্টি ডিন হয়েছেন। এবার তিনি আমাকে একদিন বলেন যে তুই তাহলে কি নিয়ে পড়বি। আমি তারপর বলছি যে এখনো কিছু ঠিক করিনি, কি করবো জানি না। তা উনি তখন বললেন যে, সুমনাদি বললো যে আমাকে, যে তুই তাহলে এগ্রিকালচারটা নিয়ে পড়তে পারিস, আমি তো পড়ছি, বিধানচন্দ্রে ফর্ম দিচ্ছে, তুই ভর্তি হয়ে যা। এবারে ওই মানে প্র্যাকটিক্যালি খুব কিছু ভেবে যে একটা দারুণ, আমার কোনো কিছুই খুব একটা ক্যালকুলেটেড না। আমার এই লেখালেখি করতে আসা একেবারেই কোনো ক্যালকুলেটেড যে আগে থেকে বিরাট কিছু প্ল্যান করে এসেছি তা না আর কি। ওসব হয়ে গেছে আর কি। এমনকি যে মির্জার চ্যানেলে হলো, মানে আমি তো ভাবতেই পারিনি, হঠাৎ একদিন একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো যে এরকম আমি গপ্পু মিরের টেক থেকে বলছি, আমার নাম গধুলি শর্মা, আমি একটু কথা বলতে চাই। তারপরে আপনা আপনি বেশ এদিক ওদিক করে দেখলাম হয়ে গেল আর কি। মানে প্র্যাকটিক্যালি 2-3 মাসের মধ্যে, মানে বইমেলার পরে মির দ্বারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। তার মানে কোন মাস, মানে ফেব্রুয়ারির মিডিল, আর মার্চের মধ্যে আমার গল্প বেরিয়ে গেছে আর কি। মানে অত্যন্ত তাড়াতাড়ি ব্যাপারগুলি অ্যাক্সিলারেট করেছে। তাই এটা আমি লাক, ইন্টারেস্টিং। এটা শিয়ার লাক আর কি। মানে আমার এটা হয় আমার সঙ্গে, আমি খুব বেশি ভাবি না আর কি সেই জন্য জীবনে, ও হয়ে যায় টুকটাক করে। অ্যাবসলিউটলি। নাও, যখন বলছো যে জীবনে এত স্ট্রেস, ওকে, তো আই ফিল অর আই বিলিভ যে স্ট্রেস কিন্তু ক্রিয়েটিভিটিকে একটু হার্ম করে। ওকে। হুম, তো হুম। তোমার এই অফিসের চাপ, তার সাথে সাথে লেখালেখির চাপ, কিভাবে ম্যানেজ করো? বা আদেও কি সেটা রাইটার্স ব্লক আনে, নাকি দুটো প্যারালালি চলতে পারে? আমার ক্ষেত্রে যেটা হয় সেটা, এটা আমি আগেও বলেছি বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে আমি একেবারে অফিসে যতক্ষণ থাকি ততক্ষণ লেখালেখির কথা ভাবি না, এটা চিরকালই করি। আর আমি যখন অফিস থেকে বেরোই তখন আমি পুরো অফিসটাকে ওখানটায় রেখে আসি আর কি। মানে এখন আমি অফিসের, এখন পুরোটা পারছি না, মানে এখন একটু একটু হলেও অফিসটা বাড়িতে আনতে হচ্ছে। আগে যখন অফিসের ছিলাম না, মানে চুচুড়া অবধি আমি অফিসটাকে ওই অফিসেই রেখে আসতাম। মানে অফিস থেকে বেরোলাম, তারপরে আর অফিসের কিছু ভাবতাম না। আর এখানে অবশ্য পুরোটা করতে পারি না, তার কারণ একটা অফিসের তো পুরো অফিসের দায়িত্ব থাকে, তাকে একটু হলেও অফিসের মধ্যে জড়িয়ে থাকতে হয়। তা এখন আছে, কিন্তু যতক্ষণ কোনো একটা প্রবলেম এলো, যতক্ষণ আমি প্রবলেমটাকে সলভ করি, ততক্ষণ আমি প্রবলেমটার মধ্যে থাকি, তারপরে আর ওটাকে নিয়ে চলি না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই আর কি। এবং সেই ক্ষেত্রে আমার সবচেয়ে সুবিধা হয় আমার বই, মানে বই আমার কিন্তু ভয়ানক স্ট্রেস রিলিভার আমার ক্ষেত্রে।
এটা আমি আমি আমার ক্ষেত্রে বলছি। আমার ক্ষেত্রে দুটো জিনিস প্রচন্ড স্ট্রেস রিলিভার, এক হচ্ছে গান, আর দুই হচ্ছে বই। আমি গান শুনতে শুনতে বই পড়ি, ভয়ানক স্ট্রেস রিলিফ, পুরো মানে মেডিটেশনে কাজ করে আমার, স্ট্রেস রিলিফ হয়ে যায় আর কি। অ্যাবসলিউটলি, মানে ইট শোজ আ গ্রেট টাইম ম্যানেজমেন্ট স্কিল, আই উড সে। আরেকটা আছে, সেটা হচ্ছে ওই কুকুর আছে আমার দুটো। আমি দেখেছি পেটদের সঙ্গে তুমি যদি সময় কাটাও, জাস্ট কিচ্ছু করতে পারে, জাস্ট পাশে বসে গায়ে হাত বুলাবে, প্রচন্ড স্ট্রেস রিলিফ হয়, ভাবা যায় না। ওকে, তো তুমি এখন অফিস কোয়ার্টারেই থাকো না ওখানে না না, অফিসের আমার কাছাকাছি? বাড়ি অশোকনগর। এটা একটা অদ্ভুত ব্যাপার, আমার বাড়ি অশোকনগরে। আমি আমার ঠাকুরদা 1953 সালে এই বাড়িটা বানিয়েছিলেন, যে বাড়িটা পিছনে দেখতে পাচ্ছ, ওটা আমার ঠাকুরদার বানানো, মানে এই বাড়িটা আমার ঠাকুরদার বানানো। তারপরে আমার বাবা, এখন আমি তৃতীয় প্রজন্ম, আমার মেয়ে চতুর্থ প্রজন্ম আর কি। 4 প্রজন্ম ধরে আমরা এই বাড়িতেই আছি। আর বাড়ির থেকে খুব কাছাকাছি অফিস? বাড়ি থেকে আধ ঘন্টা। বাহ, আগে দূরে ছিলাম, একদম আগে থেকে যাবে, কালিম্পং, হ্যাঁ। কালিম্পং এ ছিলাম, তারপরে মেদিনীপুর ছিলাম, তারপর চুঁচুড়া ছিলাম। এখনো চুঁচুড়ায় আছি, মানে দুটো অফিসেরই চার্জ নিয়ে আছি আর কি। বাবা, দুটো অফিসের চার্জ নিয়ে এরকম এরকম লেখা বেরোচ্ছে! তুমি তো দৃষ্টান্ত তৈরি করছো ট্রুলি, মানে মানে পডকাস্টে এসছো বলে বার খাওয়ানোর জন্য বলছি না, হ্যাঁ, দুটো অফিস একসাথে সামলে তারপরে এরকম এক্সপেরিমেন্টাল লেখা, এমন না যে খুব আহ সাধারণ একটা টপিক নিয়ে, যেই টপিকে আগে কাজ হয়েছে খুব বেশি, যেটায় তোমার কাছে অনেক বেশি অনুপ্রেরণা আছে, তাছাড়াও এরকম লেখা, মানে দ্যাট ইজ ট্রুলি ট্রিমেন্ডাস। যখন উঠলো অনুপ্রেরণার কথা, এটা নিয়ে একটু কথা বলবো। এই ধরনের গল্প লিখতে খুব বেশি যে আমাদের কাছে রেফারেন্স থাকে তা নয়। ওকে, দেন হাউ ডু ইউ কাল্টিভেট ইট? না, আমি কিন্তু একটা কথা বলি, খিদের কথাটা আমি বিশেষ করে বলি, মানে ভস্যপণ্ডিতে পরে আসবো। কেননা ম্যাশন সিরিজ অলরেডি ওয়াজ আ হিট, বিগ হিট, এবং পরবর্তীকালে তার স্পিন অফ এনেছে। আমি ম্যাশন সিরিজ যেভাবে করেছি তার মতো করে, সেটা ঠিক আছে, একটা গোয়েন্দা গল্পের ইয়ে আছে। খিদেটার আমি ক্ষেত্রে বিশেষ করে বলবো, যে কারণে তুমি দেখবে খিদের, তুমি যদি কমেন্ট সেকশনে যাও, সম্পূর্ণ বিপরীত। মানে যাদের ভালো লেগেছে তাদের খুব ভালো লেগেছে, যাদের খারাপ লেগেছে তাদের খুব খারাপ লেগেছে, হুইচ ইজ গুড। মানে এটা কিন্তু ভালো, মানে যে কোনো লেখা বা যে কোনো কাজের পক্ষে। ধরো এই যে তোমরা পডকাস্ট করছো, এবারে এর দুটো হতে পারে, এক হচ্ছে এক দলে তোমার পডকাস্ট খুব ভালো লাগছে, এক দলে তোমার পডকাস্ট খুব খারাপ লাগছে। এবার পিকাসো বলে গেছিলেন, পিকাসোর আঁকা, পিকাসোর আঁকার ক্ষেত্রে পিকাসোর আঁকা দেখবে দু রকম এফেক্ট করে। তুমি যদি পিকাসোর শেষ জীবনের আঁকা দেখো, আইদার তোমার প্রচন্ড, মানে তুমি দেখতে পারবে না ছবিগুলো, তোমার মনে হবে যে আমাকে প্রচন্ড মানে ডিটার করছে, আমাকে মনে হচ্ছে বেরিয়ে যায় ঘর থেকে, এটা একটা এফেক্ট। আর দ্বিতীয় হচ্ছে, তুমি যদি একবার ঢুকে যাও, তুমি পিকাসোর ছবির মধ্যে ঢুকে যাও। এবার যে কোনো জায়গায়, তখন পিকাসো একটা কথা বলেছিলেন যে আইদার আমি আমার যারা দর্শক, আমার যারা ছবি দেখেন, আমি তাদের অ্যাট্রাক্ট করছি, অথবা তাদের ডিটার করছি। তার মানে আমার লেখাটা কোথাও গিয়ে তার মনের মধ্যে একটা ধাক্কা মারছে, যেই ধাক্কাটা মারার জন্য আমি লিখেছি। আমি তো তাকে ভালো লাগানোর জন্য লিখিনি বা খারাপ লাগানোর জন্য লিখিনি, আমি জাস্ট তার মনে একটা ধাক্কা মারতে চেয়েছিলাম। তার মানে আমার লেখাটা ধাক্কা মারতে পেরেছে। এবং সবচেয়ে খারাপ হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে সাইলেন্স। ধরো তুমি দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছ, কেউ কিছু বলছে না, এর চেয়ে ফার্স্ট্রেটিং কিন্তু কিছু হতে পারে না। লোকে যদি তোমাকে চারটি গালাগালও দেয়, তুমি সর্বদা জানবে সে তোমার গোটা কাজটা দেখেছে, তারপর তার কোনো কারণে ভালো লাগেনি বা ভালো লেগেছে আলাদা কথা। কিন্তু এবার সেই জন্য খিদের কথাটা আগে বলি, যেহেতু এটা মানে ওই মিক্সড রিভিউ পাওয়া গেছে। খিদের জন্য আমার কাছে একটু চ্যালেঞ্জিং ছিল বেশি, সত্যি কথা বলতে কি। তার কারণ যে ধরনের গল্প, খিদে গল্পটা তুমি শুনেছো, একেবারে অন্য কায়দার ভয়ের গল্প, এটা ঠিক ভূতের গল্প না, মানে যে অর্থে কোট আনকোট ভূত বলে, ভূতের গল্প না। এইরকম গল্প কিন্তু বিদেশে কিছু লেখক লিখেছেন। আমি একেবারে খুব স্পষ্ট বলছি, আমি নিজে নীল গাইম্যানের ভক্ত, আমি নিজে স্টিফেন কিং এর ভক্ত। এবং নীল গাইম্যান এবং স্টিফেন কিং এ দুজন বেশ কিছু লেখা, এবং আরো দু একজন লেখা আছে, রবার্ট ব্লচ ফচ কয়েকজন আছে, যারা এই ধরনের বডি হরর এককালে লিখেছেন, এমন না লিখেননি, এবং ওপেন এন্ডেড গল্প লিখেছেন। কিন্তু বাংলায় এই ধরনের কাজ আমি খুব বেশি দেখিনি। হয়নি বললে মিথ্যা কথা বলবো, তার কারণ আমি তো সব বাংলা বই পড়ে দেখিনি, হয়তো হয়েছে আমি দেখিনি আর কি, সেটা আমার দোষ। তা সেই জন্য আমার মনে হয়েছিল খিদেতে আমার একটা স্কোপ আছে। কারণ খিদেতে আমাকে যেটা বলে দেওয়া হয়েছিল, আইদার গোয়েন্দা গল্প অথবা ভূতের গল্প, ভয়ের গল্প। তা আমি দেখলাম যে এটা যেহেতু অরিজিনাল, সেই জন্য আমার এখানে একটা এক্সপেরিমেন্ট করবার সুযোগ আছে। সেই জন্য আমি ওরকম একটা ওপেন এন্ডেড বডি হরর লিখেছিলাম আর কি। এবং তারপরে তো মানে সেটাকে যে জায়গায় নিয়ে গেছে, মানে গপ্পমীরের টেক টিম, ও তো ভাবা যায় না, আমি নিজেই চমকে গেছি শুনে আর কি।
অদ্ভুত জায়গায় নিয়ে গেছে, সেটা সাউন্ড এফেক্ট, গলার আওয়াজ, ইত্যাদি ইত্যাদি দিয়ে আর কি। হর্ষবর্ণিতে আমিও পরে আসছি। যেহেতু ভূতের গল্প নয়, বাট বডি হরর, আমি অলৌকিক বলছি। ঠিক হুম। আছে, যখন ভূতের গল্প মানে অলৌকিক গল্প লিখছো, হ্যাভ ইউ এভার ফেল্ট যে সেটার কোনো এক্সিস্টেন্স থাকলেও থাকতে পারে? ডু ইউ মানে বিলিভ ইন সত্যি কথা, আমি ভূত দেখেছি, প্যারানর্মাল? তাই তো। মানে আমি দেখেছো হয়তো না, দেখে দেখে হয়তো কেউ নেই। আমি ভূতে বিশ্বাস করি কিনা, তাই তো। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটায় না একটা খুব অদ্ভুত ব্যাপার আছে। সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা, তোমার অ্যান্সারটা জাস্ট একটু আগে আমি বলছি। তুমি হ্যাঁ। ভূতে বিশ্বাস করো না করো পরের কথা, ঠিক হুম, আছে। হুম। আমি বলি আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু আমি ভয় পাই। তুমি কি ভয় পাও? ভয় ভয় না, ভয় পাবো না। আচ্ছা, একটা কথা বলছি শোনো, একটা ভয়ের সিনেমা যে কোনো, একটা ধরো একটা হ্যাঁ দুঃখের সিনেমা, হ্যাঁ একটা দুঃখের গল্প, তার কাজ তো আমাকে দুঃখ পাওয়ানো। একটা হ্যাঁ হাসির গল্প, শিবরাম চক্রবর্তীর কাজ। এবার শিবরাম চক্রবর্তীর গল্প পড়ে আমি ট্রেনের মধ্যে বসে বসে হাসছি, তার মানে হ্যাঁ। গল্পটা সার্থক। তো সেখানটা একটা ভয়ের গল্প পড়ে আমি যদি ভয় না পাই, তাহলে তো গল্পটাই ব্যর্থ হয়ে গেল, প্রথম কথা। এবং অ্যাবসলিউটলি। আমি প্রচুর ভয়ের গল্পের বই পড়ি। আমি স্টিফেন কিং বোধহয় মানে প্রায় সব শেষ করে ফেলেছি, আমার কিছু বাকি নেই। এমনকি গাইম্যানের যে ভয়ের গল্পগুলি আছে সেগুলি পড়ি। কিন্তু কাঠথোর ভূতের গল্প যেগুলিকে বলে, বা যেগুলি আগেকার দিনে, এমনকি মানে সবচেয়ে বড় কথা লাভক্রাফটের যে গল্পগুলি আছে, হ্যাঁ, সে মানে সেই গল্পগুলি অসাধারণ, অসাধারণ গল্প। এবং ভয়ের গল্পে ভয় পাবো না। এবং ভয়টা আমাদের, শোনো, ভয়ের ঘটনা হচ্ছে, ভয় আমাদের মধ্যে চিরকাল থাকে, চিরকাল। মানে মাতৃগর্ভ থেকে আমাদের ভয় থাকে, এই যে অন্ধকার। হ্যাঁ, এবং আরেকটা জিনিস তুমি দেখবে, দুটো জিনিস মানুষকে না চিরকাল ভয় পাওয়ায়, এক হচ্ছে অন্ধকার মানুষকে ভয় পাওয়ায়, আর দুই হচ্ছে একজন আরেকজনকে গিলে খাচ্ছে। এই কনসেপ্টটা খুব ভয়। তার কারণ হচ্ছে আগেকার দিনে মানুষ সেই গুহায় থাকতো, বেশিরভাগ সময় সারা রাত গুহায় কাটাতো, বাইরে বেরোলে কেউ একটা তাকে গিলে খেত। এই ব্যাপারটা কিন্তু মানুষের মধ্যে ক্রমাগত বাহিত হয়ে যাচ্ছে। সেই জন্য যখনই তুমি কোনো গল্পে দেখবি কেউ কাউকে গিলে খাচ্ছে, ছিঁড়ে খাচ্ছে, চিবিয়ে খাচ্ছে, এই সেন্সটাই একটা হরর তৈরি করে। তার কারণ মানুষ না তার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে ফেলে। এইবারে তুমি ভালো করে চিন্তা করে দেখো, আমি যে গল্পটা লিখেছিলাম মূলত এই দুটো ভয়ের উপর কাজ করে, অন্ধকার এবং গিলে খাওয়া। এই দুটো হচ্ছে মানুষের বেসিক ভয়ের জায়গা, এটা মানুষের চরিত্রগত ভয়ের জায়গা। এইখানটা মানুষ ভয় না পেয়ে পারে না, এটা বছর যুগের পর যুগ ধরে মানুষ এই দুটো জিনিসে ভয় পেয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি মানছি, আমি তোমার কথায় আমি ফুললি এগ্রি। ওকে, নাও তুমি একটা জঙ্গলের ভিতর আছো, অন্ধকার পুরোটা। তোমার ভয়টা কিন্তু জীবজন্তুদের থেকে লাগতে পারে, আননোন কোনো প্রাণী বা মানুষের থেকে লাগতে পারে। তুমি ধরো নিজের ঘরে বসে আছো, এবার সেই ভূতে ঢুকছি, হ্যাঁ। হুম, তুমি তোমার ঘরে বসে আছো, অন্ধকার, তুমি হুম, জানো দরজা জানলা সব বন্ধ, হুম, এক্সটার্নাল কোনো হার্মের তোমার ভয় নেই, যে হুম। সাপে কাটলে প্রাণ চলে যাবে বা এনল। তখন তোমার মাথায় যে ভয়টা আসছে সেটা পাতি কথা, একটা প্যারানর্মাল, একটা ভূত বলো, যে যা নাম ধরে রাখুক, অদৃষ্ট, হ্যাঁ, সেটার ভয়, সেই ভয়টা পাও। এখানে একটা গল্প বুঝলি, এই গল্পটা কাউকে কোনোদিনও বলা হয়নি, কোনো জায়গায় বলা হয়নি আর কি। মানে এটা একেবারে যাক, পারিবারিক, পডকাস্টটা সার্থক তাহলে। ওকে, পারিবারিক বলো। গল্প। তো পারিবারিক গল্প মানে কি, আমাদের পরিবারের অনেককে বলেছি, কোনোদিন আমি মানে বাইরে বলিনি। সেটা হচ্ছে, আমি তখন কালিম্পং থাকি, আমি তো 10 বছর প্রায় কালিম্পং ছিলাম। তা কালিম্পং এ আমি একা থাকতাম। তা কালিম্পং এ তখন গেছি, সদ্য সদ্য গেছি। ওখানটায় যে বাড়িটা ছিল, সেই বাড়িটা ছিল একটা খাদের ধারে শেষ বাড়ি। মানে আমার বাড়ির জানলা খুললে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যেত, এবং রঙ্গিত নদী দেখতে পাওয়া যেত। লোকে টাইগার হিলে গিয়ে যেটা দেখে, আমি আমার ঘরের শোয়ার ঘরের খাটের, আমি যে খাটটায় শুতাম তার তলায় একটা বিরাট বড় জানলা ছিল। সেই জানলা দিয়ে, কাঁচের জানলা আর কি, সেটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, রঙ্গিত নদী দেখা যেত। সবাই বলতো এরকম লাকি, হ্যান ত্যান। এবার কালিম্পং এ তোমরা মানে সবাই জানে রাত্রি 8টার পরে পুরো অন্ধকার হয়ে যায়। তা তখন নতুন নতুন গেছি। একদিন সে ভয়ঙ্কর রাত আর কি। তা সেই রাতে মানে অন্ধকারে ঘুমিয়ে আছে আর কি, শীতের রাত, ভয়ঙ্কর রাত মানে শীতের রাত। আরো তাড়াতাড়ি এবার রাত্রে ঘুমিয়ে আছি। এবার আমার মনে হলো, ওই মানে ঘুমের মধ্যেই একটা অজানা কোনো অদ্ভুত একটা প্রাণী আমার ঠিক ঘরের সামনে ডাকছে। এবং এইরকম আওয়াজ আমি কোনোদিনও শুনিনি, একটা বো করে একটা আওয়াজ। এবং সেটা কুকুরের ডাক না, বা অন্য কোনো প্রাণীর ডাক না।
একটা অদ্ভুত আওয়াজ আমার দরজার সামনে। আমি শুনে খাটের উপর উঠে বসেছি। এবার দেখছি আমার যে খাটের পাশে জানলা, ঠিক জানলার নিচেই আবার সেই ডাকটা, এবং সেটা একটা ভয়ানক গা কাঁপানো ডাক আর কি। সে মানে চমকে গেছি আর কি। এবার আমি তো জাস্ট খাটে বসে আছি, আমি বুঝতে পারছি না কি করব। আমার ঘর অন্ধকার, বাইরেটা অন্ধকার, আমি জাস্ট বসে আছি। এইবারে দেখছি কুকুর ডাকছে, প্রচুর কুকুর ডাকা শুরু করলো। ডাকার পর যেটা হলো সেটা অদ্ভুত। সেটা হচ্ছে ওই আওয়াজটা আমার মনে হচ্ছে, কানে শুনে মনে হচ্ছে যে আওয়াজটা না মুভ করছে। আওয়াজটা এক জায়গা থেকে এক জায়গায়, এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে করতে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা মানে পাহাড় উঠে গেছিল, সেই পাহাড় দিয়ে মুভ করতে করতে উপরের দিকে চলে গেল। আমি এত ভয় লাইফে পাই, আমি ঘেমে গেছিলাম। ওই ঘেমে গিয়ে আমি তো বসে আছি অনেক রাতে, তারপর ঘুমিয়েছি। পরের দিন সকালে উঠেছি, কাউকে বলতে পারছি না। দেখো আমাদের না একটা বিজ্ঞানের একটা ডগমা থাকে, সেটা হচ্ছে যে আমরা বিজ্ঞান পড়েছি, আমি বিজ্ঞানী হিসেবে গেছিলাম কালিম্পং, আমি রাত্রে ভূতের আওয়াজ শুনেছি, আমি কাউকে কিচ্ছু বলছি না। তা পরের দিন সকালবেলা দেখলাম একটা বুড়ো মতো লোক, তা বুড়ো মতো লোক সে আমার বাড়িতে এসছে। তা আসার পরে আমাকে বলছে যে টাকা দিন, 100 টাকা। আর আমি, কিসের টাকা? তা তখন আমাদের বাড়িওয়ালি যে ম্যাডাম মানে কাকিমা ছিল, কাকিমা বললো এই যে ওকে টাকা দিয়ে দাও, ও তো কালকে এসেছিল তোমার ঘরের সামনে। আমি বললাম আমার ঘরের সামনে কখন এসেছিল? এইবার তখন একটা অদ্ভুত জিনিস শুনলাম, কালিম্পং একটা নিয়ম আছে, এটা হচ্ছে ওঝা, এরা হচ্ছে গভীর রাতে আসে, এসে হাড়ের বাঁশি বাজিয়ে ভূত তাড়ায়। এইবারে গত রাত্রে বাবু এসেছিলেন, সেই হাড়ের বাঁশি আমার ঘরের সামনে বাজিয়েছিলেন, তারপর থেকে কুকুরে তাড়া করে। সে তখন লাফাতে লাফাতে বাঁশি বাজাতে বাজাতে পাহাড়ের উপর দিয়ে পালিয়ে যায়। এইবারে আমি গোটা গল্পটাকে ভয় পেয়ে, এবং আমার তাকে সেই 50 টাকা দিতে হলো। সে এবং দেখবে এই হাড়ের বাঁশির একটা কথা খিদে গল্পের মধ্যেও আছে। এবার এই হাড়ের বাঁশিটার না একটা অদ্ভুত, কি বলবো মানে, মানে একটা অদ্ভুত রকম আওয়াজ হয়, এবং যে আওয়াজটা ভয় পাওয়ায়। তা সেই জন্য বলছি, তুমি ভয় পাওয়ার গল্প বলছো তো, ওই একবারই ভয় পেয়েছিলাম, চরম ভয়, সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন দেখলাম যে আমার ঘর থেকে ভূত তাড়াতে এসেছিল, এবং সে শুনেছে নতুন এসেছে, এর ঘর থেকে ভূত তাড়াতে হবে, সেই জন্য সে একবার আমার দরজার সামনে, একবার জানলার সামনে সেই বাঁশি বাজিয়ে গেছে। তারপর থেকে কুকুর তাড়া করেছে, সে ওই বাঁশি বাজাতে বাজাতে, কি নিয়ম আছে আমি ওদের জানি না, পাহাড় দিয়ে পালাচ্ছিল। এবার পালানোর সময় আমার মনে হচ্ছে সেই বাঁশিটা এদিক ওদিক 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 ছুটতে ছুটতে উপরের দিকে যাচ্ছে আর কি। মানে আমি ভাবছি এটা বন্য প্রাণী, যে সে হুঙ্কার দিতে দিতে যাচ্ছে। যে ভূত তাড়াতে এসছে সে ভয় দেখিয়ে গেছে। হ্যাঁ মানে চরম ভয় পেয়েছি আর কি জীবনে। তো এই গল্পটা কোনোদিন কোথাও বলিনি, আজকে হঠাৎ মনে পড়লো, এই প্রসঙ্গটা উঠলো তাই। এই প্রসঙ্গ তো ওঠে না খুব বেশি, তো সেই আর কি। তারপর থেকে কি বিশ্বাসটা একটু ভেঙে না না, গেছে? আমি আমি কিন্তু তারপরে তো 10 বছর কাটিয়েছি, মানে ওই বাড়িতে 10 বছর কাটিয়েছি, এবং আমাদের বাড়ির ঠিক পাশেই একটা শ্মশান ছিল। এবার সেখানটায় সেই মানে ওই এই যে যারা নাকি ওই চৈনিক ধর্মাবলম্বী, মানে মানে চৈনিক যারা মানুষ যারা কালিম্পং এ থাকতেন, গোর্খারা না, যারা চীনা, চীনা যারা কালিম্পং এ থাকতেন, তাদের একটা মানে শ্মশান ওখানে ছিল। এবং সেখানে ওই চীনাদের একটা অদ্ভুত রীতি আছে দেখলাম, সেই ড্রাম ফাম বাজিয়ে মরা নিয়ে যায়। তা সেই ড্রাম ফাম বাজিয়ে মরা নিয়ে যেত, আর পোড়ানো হতো। আমাদের একদম বাড়ির পাশেই ছিল সেই শ্মশানটা। এইরকম একটা অদ্ভুত পরিবেশে থেকেও ভয় যাকে বলে, সেরকম ভয় কিন্তু আমি কোনোদিনও পাইনি। ওই যে ভয় পাওয়ার গল্প একটাই হয়েছিল, সেটা হচ্ছে ওই রাতে ভয় পেয়েছিলাম। তার আগে বা পরে এই 10 বছরের মধ্যে আমি কোনোদিন কিন্তু, কোনোদিন আমার সেই বাড়িতে আমি একাই থাকতাম, কারণ আমার স্ত্রী কন্যা আমারই অশোকনগরের বাড়িতে থাকতো, ভয় পাইনি। কিন্তু আমার প্রচুর বন্ধুর থেকে প্রচুর ভয়ের গল্প শুনেছি, যেগুলিকে আমি বিভিন্ন জায়গায় মানে ইনকর্পোরেট করেছি আর কি। হুম। না, এটা এই গল্পগুলোর একটা রেফারেন্স বন্ধু বান্ধবের থেকে পাওয়া গেলে সেটার বিশ্বাসযোগ্যতাটাকে একটু বাড়িয়ে তোলা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। সম্পূর্ণ নিজের মস্তিষ্ক প্রসূত হলে কি জিনিসটাকে নিয়ে অনেক বেশি ভাবতে হয়, বা সেই জিনিসটা হয়তো রিয়াল লাগবে কিনা আমরা বুঝতে পারি না, বাট আসলে যখন জানো একটা রেফারেন্স পাই। অনেক সময় না ভূতের গল্পগুলি হতে যে তোমাকে বিরাট বড় মানে মানে একটা পরিবেশ তৈরি করতে হবে। ভূতের গল্পে মূলত পরিবেশটা একটা বড় ফ্যাক্টর, যে একটা ভালো পরিবেশ না হলে তুমি ভূতের গল্প নামাতে পারবে না। কিন্তু অনেক সময় মানে আমি জীবনে যে কটা ভূতের গল্প লোকের মুখে শুনেছি, মানে অভিজ্ঞতা, আমি কিন্তু কেউ যে, আমি কিন্তু এই ব্যাপারে খুব ওপেন। প্রথম কথা, আমি নিজে দেখিনি মানে হয় না, বা হতে পারে না, আমি বিশ্বাস করি না, ব্যাপারটা এরকম না। সেই জন্য আমি, কেউ যদি বলে যে তার কোনো অভিজ্ঞতা হয়েছিল, আমি খুব মন দিয়ে শুনি। তা আমি আজ অব্দি সবচেয়ে যেটা শুনে একদম চমকে গেছিলাম, ওই যে তুমি বলে না ভয় পাও কি না, তা সবচেয়ে যেটা শুনে চমকে গেছিলাম সেটা হচ্ছে আমাদের পাড়ার একজন ড্রাইভার কাকু আছেন, ভোলা কাকু। তা ভোলা কাকু একটা অদ্ভুত গল্প বলেছিলেন, গল্পটা ঠিক 4-5 লাইনের আর কি গল্প। সেটা যে ভোলা কাকু একদিন ইয়ে থেকে আসছেন, এয়ারপোর্ট থেকে আসছেন,
তা আমাদের ওখানে রাত্রি 3টের সময় আসছেন, শীতকাল। তা আমাদের ওখানে একটা ওই ব্রিজ মতো আছে আসার পথে, মানে ইয়ে পেরোলে, দত্তপুকুর পেরোলে অশোকনগরের দিকে আসার পথে একটা ব্রিজ মতো আছে। ওখানে একটা সত্যিকারের শেওড়া গাছ ছিল, সেই গাছটা কেটে দিয়েছে। তো সেই শেওড়া গাছের পাশ দিয়ে যাচ্ছেন, এবার জানলা সব ওঠান। তা ভোলা কাকু হঠাৎ দেখছে যে গাড়ির মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে, তা ভাবলো যে জানলাটা কি খোলা আছে নাকি দেখি। তা পাশের দিকে তাকিয়ে দেখে একজন লোক বসে আছে। সঙ্গে সঙ্গে গাড়িটা থামিয়ে আলো জ্বালিয়েছে, কেউ নেই, গল্পটা শেষ। কিন্তু এই যে ইম্প্যাক্টটা, যে একটা লোক গাড়ি চালাচ্ছে মাঝরাতে, হঠাৎ করে পাশে তাকিয়ে দেখলো যে পাশের সিটে একটা লোক বসে আছে, জাস্ট ইমাজিন, মানে ভয়ঙ্কর ব্যাপার আর কি। আমি এইটা শুনে মানে এমন মানে মানে এটা বেশ ভয়ের গল্প। মানে তুমি ভেবে হ্যাঁ, দেখো এই চমকটা, চরম চমক আর কি। ওকে আমি আম, পাশে তাকিয়ে দেখি একটা লোক। মৃত্যু ফিত্যু হয়ে যেতে পারে হার্ট অ্যাটাকে। এবং তারপরে বা আগে, মানে ভোলা কাকুর বক্তব্য হচ্ছে আমি তারপরে বা আগে কিন্তু কোনোদিনও বহুবার ওই জায়গা দিয়ে গেছে, আমার এই এক্সপিরিয়েন্স হয়নি। গল্পটা শেষ ওখানে, এই গল্পের আর কোনো পরের পার্ট, সেকেন্ড সিজন কিচ্ছু নেই। গল্পটা এখানে শুরু, এখানেই শেষ। মানে গল্পটার মজাটা হচ্ছে এই গল্পটা এত শর্ট এবং এত ফাটেল গল্প, মানে এই গল্পের কোনো ইয়ে হয়নি। এবং এটা কিন্তু একটা মানুষই বলতে পারে, কোনো লেখক যদি এই গল্পটা লেখেন, তিনি তো আগে পরে অনেক কিছু করে একটা বড় কিছু তৈরি করেন। এবার ভোলা কাকু তো আর গল্প লেখক না, তিনি যতটুকু দেখেছেন বা তার মনে হয়েছিল তিনি গল্পটা বলেছেন, কিন্তু সে চূড়ান্ত গল্প আর কি। অ্যাবসলিউটলি। ঈশ্বরে বিশ্বাস করো? হ্যাঁ, একদম করি না বললে মিথ্যা কথা বলা হবে আর কি। ওই যে বললাম মানে এই, মানে যেই জিনিসগুলিতে আমার কি বলবো পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, সেই জিনিসগুলিকে একেবারে যে মানে নস্যাৎ করে দিই তা না আর কি। আর ঈশ্বরে বিশ্বাসের ব্যাপারটা কি, শোনো একটা ঘটনা বলি। সেটা হচ্ছে আমি যে ভয়ঙ্কর খুব মানে প্রচন্ড ভক্ত তা নই আর কি, এর একটা অদ্ভুত রিজন আছে। আবার নাস্তিকও নয়? না, এবার এটার কারণটা বলি। আমার বাড়িতে যেহেতু এই যে এই বাড়ি, যে বাড়িটা এখনো আমি থাকি, এই বাড়িটা আমার ঠাকুরদার তৈরি, এবং বিরাট বড় আগেকার দিনের মানে যারা নাকি হতেন তাদের বাড়িতে তো কিছু বড় হোক না হোক একটা বড় ঠাকুর ঘর থাকতো। তা আমার বাড়িতেও একটা বিরাট বড় ঠাকুর ঘর আছে আর কি। তা এককালে আমার ঠাকুমা পুজো দিতেন, সবাই পুজো দিতেন। তা তার পরবর্তীকালে আমার মানে মার বিয়ের পরে, মানে আমার বাবার বিয়ের পরে আমার মা আহ প্রায় নাস্তিক ছিল। আচ্ছা। কিন্তু বাবা চরম আস্তিক এখনো, মা তো মারা গেছেন, বাবা চরম আস্তিক। জেনারেলি উল্টো হয় ব্যাপারটা। এইবারে সেই জন্য আমার মধ্যে না ঠিকঠাক ভাবে ঈশ্বরে বিশ্বাসটা দানা বাঁধতে পারে। কিন্তু যেহেতু বাড়ির পরিবেশটা ওরকম ছিল, সেই জন্য একেবারে যে মানে ওই যে ছোটবেলা থেকে বলে দিত যে ওই যে ঠাকুমা বলতো, বা দাদু ঠাকুমা তো আমাদের সঙ্গেই থাকতেন, দাদু বলতো যে এই মাথায় গঙ্গার জল দিয়ে যা একটু, হ্যাঁ এই ঠাকুরটা প্রণাম করে দিয়ে যা। এবার এখন ওইগুলি না একটা চর্চার মধ্যে চলে এসেছে। এবার আমি যে খুব বিশ্বাস করে কাজটা করছি বা খুব এই করে করছি, যেমন ধরো রাস্তাঘাটে যদি তুমি একটা মন্দির দেখি, আমি এমনি হয়তো এরকম করে প্রণাম করলাম, কিন্তু মানে সেটা যে খুব বিশ্বাস থেকে করলাম বা ওরকম থেকে করলাম জানি না, কিন্তু এটা আমার না একটা ডেইলি হ্যাবিটের মতো হয়ে গেছে আর কি। তা ওই যে, কিন্তু ওই যে বললাম যে যেহেতু বাবা ঈশ্বর বিশ্বাসী ছিলেন, কিন্তু বাবা ছিলেন কি, বাবা এখনো আছেন, কিন্তু মা মানে নাস্তিকই বলা যায়, প্রায় নাস্তিকই ছিলেন। মা যতটা করতেন বাড়ির বউ হিসাবে ওই পুজোটা দিতে হয় সেই জন্য দিতেন, কিন্তু খুব যে মানে ভক্ত যাকে বলে একেবারেই ছিলেন না। এবার মানুষ মায়ের কাছ থেকেই বড় হয়, মায়ের কাছে থেকে, সেই জন্য ঈশ্বর বিশ্বাসটা খুব বেশি উপর থেকে নিচে নামতে পারেনি আর কি। ওই একটা মাঝামাঝি জায়গায় গিয়ে আটকে গেছে আমার ক্ষেত্রে। অ্যাবসলিউটলি। এদিকে তো আমি আবার, এদিকে আমি আবার কেউ বিশ্বাস করতে পারেনি, ওই বৈষ্ণো দেবীতে হেঁটে হেঁটে উঠলাম, হেঁটে হেঁটে নামলাম, সেটা কিন্তু ভক্তি থেকে না। আমার মনে হলো সেটা হয়তো প্রকৃতিটা দর্শন যাই করতে দেখি না, করতে, এনজয় পাহাড়ের করতে করতে। হ্যাঁ যে ওই রকম পাহাড়ের একটা মাথায় হেঁটে যাব না, এত লোক হেঁটে হেঁটে যাচ্ছে, যাই। এবং আমি কিন্তু খুব এনজয় করছি এই সব, মানে সে অদ্ভুত একটা পরিবেশ বুঝলে, সেই সব লোক যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, হ্যাঁ ডুলি করে কেউ যাচ্ছে, সে মহাযজ্ঞ আর কি। মানে ওই, আড্ডা মারতে ভালোবাসো? হ্যাঁ প্রচুর, প্রচুর। কিন্তু বন্ধু আমার বান্ধব? আড্ডা এটাই বলছি, আড্ডা মারার লোক খুব মানে সীমিত হয়ে গেছে এই কারণে, আমি স্কুলের পর থেকে তো বাইরে হোস্টেলে হোস্টেলে মানুষ। তা আমার যত বন্ধু সব হচ্ছে হোস্টেলার, আমার এই লোকাল বন্ধু বান্ধব হাতে গোনা দুজন কি তিনজন। এবারে সমস্যাটা হচ্ছে কি, আমরা প্রতি বছর একবার করে রিইউনিয়ন করি যারা হোস্টেলে ছিলাম আর কি। ওইটা একটা খুব মানে দারুণ আড্ডার জায়গা হয়। এবার এখন মুশকিলটা হচ্ছে ওই সব সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সেই জন্য ফোনে আড্ডা দিতে হয় বা
মানে গল্প করে ওইরকম মানে কাছে বসে যে আড্ডা, সেটা অশোকনগরে। এবং দ্বিতীয় কথা হচ্ছে তাই, যে তোমাকে যদি আড্ডার জায়গা তৈরি করতে হয় তাহলে তোমাকে থাকতে হবে। আমি যে প্রথম জীবনে কালিম্পং, যখন কালিম্পংয়ে ছিলাম, কালিম্পংয়ের শেষ দিকে ওখানকার বাঙালিদের সঙ্গে আমার একটা আড্ডা গড়ে উঠেছিল। কিন্তু সেই আড্ডাটা পাকবার আগেই আমার আবার ট্রান্সফার হয়ে গেল। মেদিনীপুরে 2 বছরে তৈরি হলো না। চুঁচুড়াতে তো আমি বাড়ি থেকে যাতায়াত করতাম, সুতরাং চুঁচুড়াতেও প্রশ্ন নেই। আর যেহেতু আমার ওই অফিস বাড়ি আমার অশোকনগরের যে লোকাল যে আড্ডাগুলি যে দেওয়ার জায়গা, সেরকম কোনো জায়গায় তৈরি হয়, এটা একটা সমস্যা আর কি। না, সুতরাং এটা একটা মুশকিল। যে হ্যাঁ, মানুষ আড্ডা মারতে ভালোবাসে সে আড্ডা মারার পরিবেশ না পেলে খুব মানে মুশকিল। জায়গাটা পাই না, না আমি মানে কোথায় গিয়ে আড্ডাটা মারবো। তার কারণে ঠিক। এখন যারা আমার বন্ধু বান্ধব, মানে তোমাকে তো কোথাও না কোথাও কানেক্ট করতে হবে। এবার আমার যারা বন্ধু বান্ধব তারা এখন কেউই মানে এখানে নেই। আর এখানে যে আড্ডাগুলি হয় তাতে যারা আড্ডা দেন, তাদের সঙ্গে আমার কোনো মানে পরিচিতি নেই, অনেককে আমি চিনিই না। এবার এখন এই বয়সে গিয়ে আবার নতুন করে পরিচয় বাড়িয়ে আড্ডা দেওয়া সে এক কঠিন ব্যাপার। কুল। একটুখানি লেখার শখ রাখি, মানে মাঝে মাঝে লিখতে বেশ ভালো লাগে। ওকে। হুম, সবসময় ওই 4 লাইন 5 লাইনের কবিতা, ছোট কবিতা লিখতে খুব ইচ্ছা করে, গল্প লিখতে খুব ইচ্ছা করে। হুম, একটু টেকনিক্যালি আমাকে বা আমাদেরকে যারাই শুনছে, যারা লিখতে ভালোবাসে, হুম। তাদেরকে যদি একটু টেকনিক্যালি শুধু হরর স্টোরি বা বডি হরর স্টোরি যে বলো। কোনো গল্প আর কি, হ্যাঁ। না, তোমার যেটা স্পেশালাইজেশন সেটা আমি আর একটু বেশি করে শুনতে চাইছি। ওকে। তো একটু হরর স্টোরি গোয়েন্দা। লেখার হুম। টেকনিক্যাল ব্রেকডাউনটা একটু বলবে যে হাউ টু স্টার্ট, ওয়্যার টু এন্ড, হাউ টু হাউ দ্য ফ্লো শুড গো। আচ্ছা, একটা কথা আমার যেটা দেখো, প্রথম কথা হচ্ছে আমি তো বলার জায়গায় নেই অ্যাজ এ লেখক, আমি বলার জায়গায় নেই। তার কারণ আমি তো মানে খুবই পাতি লেখক, বুঝতে পেরেছো তো। লেখক এটা হিসাবে তোমার মডেস্টি। না না, মডেস্টি না, একদম সত্যি কথা বলছি। আমি যেটা বলছি সত্যি বলছি। শোনো, শার্লক হোমস বলে গেছিল যে নিজে যেটা ভালো পারো, মানে সেইটাকে কখনো ছোট করে দেখানোটা যেরকম খারাপ, বড় করে দেখানোটাও ততটাই খারাপ। সুতরাং আমি যেটা বলছি আমি বিশ্বাস করি। আমি লেখক হিসাবে খুবই মধ্য বা নিম্নমানের লেখক, খুব বড় মাপের লেখক নই। কিন্তু পাঠক হিসাবে আমি খুব উচ্চমানের পাঠক, ঠিক আছে। সুতরাং আমি যে জায়গায় মডেস্টি দেখানো সে জায়গায় মডেস্টি দেখালাম, যে জায়গায় না দেখানো সে জায়গায় দেখালাম না, ঠিক আছে। এবার সেই উচ্চমানের পাঠক হিসেবে আমি তোমায় বলতে পারি, লেখক হিসেবে বলতে পারি না। সেটা হচ্ছে আমি যে কটা মানে আমি মোটামুটি বাজারে যত রকম ভূতের গল্প আছে বা ভয়ের গল্প আছে, বেশিরভাগ মানে নাম করা ভূতের গল্প ভয়ের গল্প আমার পড়া। সেই জায়গা থেকে আমি বলি, যদি তুমি বাংলা লেখা দেখো, তুমি একটা জিনিস খেয়াল করবে। আমি একদম পরিষ্কার নাম ধরে বলছি, যখন ভয়ের গল্পের কথাই হচ্ছে, দুজনের নাম বলি, সম্পূর্ণ আলাদা আঙ্গিক ভয়ের, কিন্তু ভয়ানক। একজনের নাম আমরা সবাই জানি, আমরা অবাক হব না, হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার রায়ের তুমি যদি লেখা দেখো, হেমেন্দ্র কুমার রায় 95% গল্প বিদেশি গল্প থেকে নেওয়া। নেওয়া মানে একেবারে ধরে নেওয়া। ধরো কাউন্ট ড্রাকুলা, তিনি লিখছেন বিশালগড়ের দুঃশাসন, ঠিক আছে। তারপরে এরকম প্রতিটি গল্প, তার যত গল্প আছে আর কি, সব গল্পই বিদেশি কোনো গল্প থেকে নেওয়া। এবারে তুমি যদি ভাবো যে আমার কাউন্ট ড্রাকুলা পড়া, আমি বিশালগড়ের দুঃশাসন পড়বো না, তাহলে তুমি মিস করলে। তুমি বিশালগড়ের দুঃশাসন পড়তে হবে তোমার। কারণ হেমেন্দ্র কুমার রায় যেটা করেছেন, হেমেন্দ্র কুমার রায় অদ্ভুত যেটা পারতেন, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা। একটা হরর গল্পের একটা অ্যাম্বিয়েন্স লাগে, প্রতি মুহূর্তে একটা গা ছমছমে ভাব লাগে। এবং কোথাও না কোথাও একটা হরর গল্প কিন্তু আলটিমেটলি একটা রহস্য গল্প। তার কারণ তুমি জানো না যে এটা এন্ডিংটা কোথায় হতে চলেছে, বা এটা পিকটা কোথায় নেবে, বা এটা কিকটা কোথায় মারবে, কোন জায়গাটায় গিয়ে আমি ভয়টা পাবো। এই যে অ্যাম্বিয়েন্সটা তৈরি করা, এই অ্যাম্বিয়েন্সটা শুধুমাত্র শব্দ দিয়ে তৈরি করে গেছেন হেমেন্দ্র কুমার রায়। এবং হেমেন্দ্র কুমার রায়ের ভয়ের গল্পের অ্যাম্বিয়েন্সের ডিটেলিং শুধু পড়ে দেখুন। প্রথম থেকে গল্পটা উনি নামাচ্ছেন, ডিটেলিং দিতে 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 গল্পটা নামাচ্ছেন। তারপরে গল্পটার পরে আস্তে আস্তে উনি ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট করলেন। তারপরে এবার তিনি ডায়লগ দিলেন। এটা হেমেন্দ্র কুমার রায় স্টাইল, এবং ইটস এ ভেরি গুড স্টাইল। হেমেন্দ্র কুমার রায়ের এই গল্পগুলি দেখবে বেশ সুন্দর। পাশাপাশি আমি আরেকজনের কথা বলছি, যে এইসব স্টাইলের তোয়াক্কা না করে শুধুমাত্র ছোট ছোট বাক্য, ছোট ছোট ডায়লগস এই দিয়ে কাঁপিয়ে দিয়েছেন ভয়ে, তার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
বিভূতিভূষণকে যারা আমরা শুধু পথের পাঁচালী হিসাবে বা আরণ্যক হিসাবে চিনি, তার ভয়ের গল্প পড়িনি, তারা জীবনে বিরাট বড় মিস করেছি। বিরজা হোম ও তার বাধা, এই গল্পটা যদি আমরা পড়ি, কাঁপিয়ে দেওয়ার মতো গল্প, 3.5 না 4 পাতার গল্প না 5 পাতার গল্প, ভয়ঙ্কর ভয়ের গল্প। তারপর রঙ্কিনী দেবীর খড়গ, রঙ্কিনী দেবীর খড়গ আদৌ একটা, মানে কি বলবো, মানে কি ধরনের গল্প আমি আজ অব্দি বুঝতে পারি না। রঙ্কিনী দেবীর খড়গ কাঁপিয়ে দেয় ভয়, কিন্তু সেই অর্থে কোনো মানে ভয় নেই, কোনো ভূত নেই, কিছু নেই। হ্যাঁ, কিন্তু রঙ্কিনী দেবীর গল্প হচ্ছে একটা আদর্শ উদাহরণ, যেখানে কোনো ভূত নেই, কিছু নেই, গল্পটা ভয়ে কাঁপিয়ে দেয়। শুধুমাত্র চয়েস অফ ওয়ার্ড এবং কিছু ডায়লগ, ছোট 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 ডায়লগ। আর যদি তুমি দেখো, এই দুজন তো আছেই। আর যদি নাকি বাংলা গল্পে আর হ্যাঁ, একটা গল্প অবশ্যই বলবো যেটা পড়া উচিত, এবং ওই ভদ্রলোক কেন হরর আর লিখলেন না আমি খুব, মানে বাংলার অন্যতম সেরা, প্রথম 4টে সেরা হরর গল্পের মধ্যে আমি যে গল্পটাকে রাখবো সেটা হচ্ছে হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া ইজ আউটস্ট্যান্ডিং। মানে কোনো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট না, কিছু না, সরাসরি ছোট 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 স্ট্রেট লাইন্স। হ্যাঁ, মানে লাস্টের দিকে মানে কাঁপিয়ে দিল লোকটা। এই তো গেল হচ্ছে দেশি গল্প, মানে শেখার জন্য। এবার বিদেশি গল্পের মধ্যে অবশ্যই পড়বে স্টিফেন কিং। স্টিফেন কিং না পড়লে তো আর হরর পড়া হলো না। অ্যাম্বিয়েন্স ক্রিয়েট, যেটা নাকি একটু আগে হেমেন্দ্র কুমারকে বলছিলাম, হেমেন্দ্র কুমার কিন্তু এটাও নিজে নিজে করেন, এটাও উনি শিখেছিলেন। অ্যালজেরনন ব্ল্যাকউড আর আর জেমস, এই দুজন, এই দুজন বিলিতি মানে ভূতের গল্পের দুই সেরা লোক। এবারে আর জেমস এবং আর জেমসের কিছু গল্প তো আমাদের মানে বাংলায় বিভিন্ন নামে চালুও আছে আর কি। আর জেমস এবং অ্যালজেরনন ব্ল্যাকউড, এই দুজন ছিলেন অ্যাম্বিয়েন্সের মাস্টার। বা কিছু ক্ষেত্রে আমাদের লাভক্রাফট অ্যাম্বিয়েন্সের মাস্টার, ভয়ানক অ্যাম্বিয়েন্স। পাশাপাশি তুমি যদি স্টিফেন কিং দেখো, স্টিফেন কিং কিন্তু ছোট ছোট ডায়লগস দিয়ে শুরু করছে। আমাদের রে ব্র্যাডবেরির যে ছোট ছোট হরর গুলি আছে, রে ব্র্যাডবেরি হরর কিন্তু ওই রকম হরর, মানে তোমার কোনো ভয় নেই, ভূত নেই। হ্যাঁ, কিন্তু তোমার বেশ একটা ভয় ভয় ছমছমে একটা মানে ব্যাপার লাগছে আর কি। একটা গল্প আমি অনুবাদ করেছিলাম রে ব্র্যাডবেরি, একটু নাম পাল্টে। আহ উম, বাংলায় ও নাম করেছিলাম কেউ কোথাও নেই, ইংরাজি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। ঘটনাটা কিচ্ছু না, ঘটনাটা হচ্ছে একটা মেয়ে, সে সিনেমা হলে যাচ্ছে। সিনেমা হলে যাওয়ার মুখে সে শুনতে পেলো যে তাদের যে এলাকা, সেই এলাকায় একের পর এক মেয়েরা খুন হচ্ছে। একটা অজানা খুনি এসে তাদের একের পর এক খুন করছে। এটা গল্পের শুরুতেই রে ব্র্যাডবেরি বলে দিচ্ছে। এবার সেই মেয়েটা অধিক রাতে ফিরছে, একা একা ফিরছে। এইবারে জাস্ট তার জার্নিটা বাড়ি অব্দি বলছে। এক একটা লোক আসছে, তার দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে তোমার মনে হচ্ছে এই লোকটাই খুন, এই লোকটাই খুন। এই করে লাস্টে যখন সে রে ব্র্যাডবেরি পাঁচটা দিল, ওফ, অসাধারণ, মানে ভাবা যায় না আর কি। এই গল্পগুলি পড়তে হবে আর কি। এই গল্পগুলি হচ্ছে ক্লাসিক গল্প। এবং ওই যার নাম দিয়ে শুরু করেছিলাম, নীল গাইম্যান, নীল গাইম্যান ইজ এ মাস্টার অফ দিস আর কি। নীল গাইম্যানের কিছু, কোরালিন, কোরালিন উপন্যাসটা বাচ্চাদের উপন্যাস কে বলে, কোরালিন উপন্যাসটা পড়লে, কোরালিন উপন্যাসে কি আছে না, একটা মেয়ে, সে একটা নতুন বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে ছোট্ট একটা ঘর দেখেছে, ঘর না একটা দরজা মতো, দরজা মতো ঘুরে ঘুরে ভিতরে ঢুকেছে, ঢুকে দেখে যে সেখানটা আর একটা দুনিয়া যেটা ঠিক ওর মতো, এবং ওখানে ওর মতোই দেখতে একটা মা আছে। শুধু তার মায়ের যে চোখটা আছে, চোখ দুটো নেই, চোখের জায়গায় দুটো বোতাম সেলাই করা। তা সেই মা তাকে বলছে যে বাবা তুই এখানেই থাক, আমি তোকে অনেক আদর দেবো। তার আসল মা তাকে অত কেয়ার নেয় না, আদর টাদর দেবো। সে বলছে বা আমি এখানে থেকে যাবো। বলছে আমরা তো চোখটা খুবলে নেবো, খুবলে দুটো বোতাম সেলাই করে দেবো। এই দিয়ে গল্পটা শুরু হচ্ছে। মানে এই যেটা মানে অদ্ভুত, ভাবা যায় না আর কি। তা এই মানে কি বলতো, মানে গল্প লিখতে গেলে তো পড়তে হবে। এবার এরা হচ্ছে মাস্টার্স আর কি, এই মাস্টারদের লেখা একটু পড়ে তারপরে তো নিজের দেখো, তোমার গল্প তো তোমারই, তোমার গল্প একেবারেই তোমার। এবার গল্পটা আমি কি বলছি তার চেয়ে বড় কথা হচ্ছে ভূতের গল্প বা ভয়ের গল্প যার কথা তুমি বলছো, সেটা হচ্ছে আমি কেমন ভাবে গল্পটা বলছি আর কি। এটা তো বড় কথা। তো এরা আমাদের শিখিয়ে দিয়ে গেছে গল্প কিরকম কিরকম ভাবে বলতে হয়। তো এদেরকে আমাদের পড়তে হবে, তারপরে পড়ে নিজের স্টাইলে তুমি লেখো, কিন্তু এদেরকে তো পড়তে হবে তোমাকে না। 1 ঘন্টা কখন পেরিয়ে গেছে, এই মানে আমরা গল্প করতে করতে সময় কেটে গেল। মানে খুব এটাই। ন্যাচারাল লাগলো ফ্লোটা, জেনারেলি পডকাস্ট এতটা ন্যাচারাল হয় না। হ্যাঁ, ভালো লাগলো বেশ। ওই আর কি বেশ মানে, ভালো লাগলো। হ্যাঁ আমারও খুব ভালো লাগলো। তার কারণ এই কথাগুলি কি বলতো, এইগুলি তো মনের কথা।
যখন যখন আসে যেরকম ভাবে আসে, এমন কিন্তু আমি কিছু ভেবে আসিনি, তুমি তো বুঝতেই পারছো যে আমার কোনো আগে থেকে থট ছিল না, বা আমি তোমাকে বলিও নি কি কি প্রশ্ন করবে, আমায় কিছু পাঠাও, আমি কাউকে বলিনি। ইনফ্যাক্ট আমি এর আগে দু একটা এরকম দেওয়ার সুযোগ হয়েছে, তারা আমাকে বলেছে আমি কি প্রশ্ন পাঠিয়ে দেবো, বললাম না, প্রশ্ন পাঠালে আমি আগে থেকে রেডি হয়ে যাব, মানে বোঝা যাবে যে আমি এই উত্তরগুলি ভেবে বলছি। এমনকি মির্জার সঙ্গে আমার যে সাক্ষাৎকারটা হয়েছিল, তাতেও কিন্তু আগে থেকে কিছু ঠিক করা ছিল না, একদম ইনস্ট্যান্ট যা মনে হয়েছে আমি তাই বলছি। আজকেও তুমি দেখলি ইনস্ট্যান্ট যা মনে হয়েছে বলছি, হয়তো ভুলভাল বলেছি, হয়তো এর জন্য আমি 4টি গালাগাল খাবো, মানে জানি না কি হবে, কিন্তু এটাই আমার মনে হয়। বাট ইট ওয়াজ ইয়োর ট্রু সেলফ। একদম। একদম 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 একদম। তার কারণ পারফেক্ট। ভান করে বেশি দিন টেকা যায় না, টেকা যায় না মানে কি, দুদিন পরে তো লোকে বুঝবে, ধরো আমার পাড়ার লোক যারা দেখবে তারা বলবে যে এ তো মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা। হ্যাঁ, এ তো সামনে একরকম বলে পডকাস্টে গিয়ে মানে সাজে আর কি, রাত হ্যাঁ। জাগার মতো করে টুপি টুপি পরে বসলাম আর কি। যাই হোক, খুব ভালো লাগলো গো এই সুযোগটা থ্যাংক ইউ সো মাচ। না সুযোগ না, একদম একদম সমস্ত প্লেজার আমাদের। ঠিক আছে, মানে একদম তুমি এটা বলবেই না যে সুযোগটা দিলে, সুযোগটা তুমি আমাদেরকে দিয়েছো। অ্যান্ড উই আর ভেরি ভেরি প্লিজড অ্যান্ড উই আর ভেরি লাকি টু হ্যাভ ইউ অ্যাজ আ গেস্ট ইন আওয়ার পডকাস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো ঠিক লাগলো। আছে, আরেকবার দেখা হবে একদিন। প্রফেশনাল গ্রাউন্ডে না, একদিন শুধুমাত্র পার্সোনাল গ্রাউন্ডে আড্ডা দিতে আসবো। একদম একদম একদম, যেদিন বলবে সেদিন। ঠিক আছে।